কেঞ্জোছনা ঢইলা পরে আল্লাহ দে আল্লাহ দে, কেঞ্জোছনা ঢইলা পরে, কেঞ্জোছনা ঢইলা পরে আল্লাহ দে, কাছে নাই সোহাগের মানুষ একলা কি ভাল লাগে, কেঞ্জোছনা ঢইলা পরে। সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। আজ আমার সঙ্গে এমন একজন মানুষ আছে যার অভিনয়, তার স্বতন্ত্র স্টাইল এবং সংলাপ বলার ধরন সব কিছু মিলে দর্শক হৃদয়ে বহু আগেই তিনি জায়গা করে নিয়েছেন। শুধু অভিনয় নয়, নির্মাণ এবং গানেও নিজের মুনশিয়ানা দেখিয়েছেন তিনি। আমাদের সঙ্গে আছেন এমিনিউ রাজু ভাই। রাজু ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং শুরুতেই ঈদ মুবারক। ঈদ মোবারক। থ্যাংক ইউ সময় টিভিকে আমাকে আমন্ত্রণ করার জন্য। এই যে ঈদের সময়টাতে আপনি এত ব্যস্ততার মাঝেও সময় বের করেছেন, এর জন্য আপনার প্রতি আমাদের কৃতজ্ঞতা। এবারের ঈদটা কেমন কাটলো আপনার? মানে আমাদের হয় কি, ঈদের সময়টা আমাদের সিজন বলে, মানে হয় না, প্রতিটা বিজনেসের একটা সিজন থাকে। সো আমাদেরও অভিনেতাদের প্রচুর শিডিউল থাকে, কারণ ঈদের স্পেশাল কাজগুলো হয়। ওরকম আমারও সেম, আমি ব্যস্ততার মধ্যেই আছি। ঈদুল আজহা নিয়ে কিন্তু আমাদের অনেক ধরনের অভিজ্ঞতা থাকে, হ্যাঁ। বিশেষ করে গরুকে কেন্দ্র করে, হ্যাঁ। গরু ছুটে যাওয়া, হ্যাঁ। তারপর গরুর মাংস কাটাকাটি করা, সবকিছু মিলে। তো আপনি যখন পেছনে ফিরে তাকান, ছোটবেলার কোন স্মৃতিটা মনে পড়ে? আমাদের ওই সময়ের ঈদ আর এখনকার ঈদ, এখন তো অনেক ব্যস্ততার মধ্যে যেতে হয়, শিডিউল মেনটেন করতে হয়। আগে তো শিডিউল ছিল না লাইফে, মানে যেটা করতাম ওটা করতেই থাকতাম। আমাদের গরু যখন আমরা স্পেশালি কোরবানি ঈদকে ঘিরে, যে আমাদের মানে কোরবানি ঈদতে স্পেশালি গরুকে কেন্দ্র করে, তা আমরা গরুকে কি টেক কেয়ার করতাম, নিজে ঘাস কাটতাম, খাওয়াতাম। হ্যাঁ, অনেক সময় ওই লাথি দিত, অনেকে ইনজুড হতো, মানে গরুর সাথে আমাদের একটা বন্ডিং থাকতো, একটা মায়া তৈরি হয়ে যেত। এক্স্যাক্টলি। আর এখন আমরা কি করি, এত ব্যস্ততা, ঠিক কালকে ঈদ, এর আগের দিন চাঁদাতে আমরা গরুটা কিনি। কোনো মানে গরুর প্রতি যে মানে আমাদের যে কনসেপ্টটা, মানে গরুর প্রতি যে ফিলিংটা থাকতে হয়, গরু কোরবানির পরে যে মায়াটা আমাদের লাগে, আমার মনে হয় যে এই কমার্শিয়াল লাইফে গরুর প্রতি মায়াটা জমানোর আগেই আমরা গরুকে কোরবানি দিয়ে দিই, যেটা আমরা আগে করতাম। অনেকেই মানে বাড়ির গরু কোরবানি দিত, সেটার প্রতি যে ফিলিং। অনেকে এমন হতো যে আসলে অনেকদিন আগে থেকেই পরিকল্পনা করে রাখতো যে এটাতে সে কোরবানির জন্যই লালন পালন করছে। এক্স্যাক্টলি। মায়াটার কারণে বেশি কাজ করতো। মানে মিনিমাম ধরেন আমরা তো একদিন 2 দিন আগে বা 7 দিন আগে কিনি, 7 দিনে গরুর প্রতি মায়া হওয়াটা আমার মনে হয় যে হয় না। যাই হোক, তারপরেও ব্যস্ততার মধ্যে কিছু করার নাই। রাজু ভাই, আপনার জীবনে এখন ঈদটা আসলে কিভাবে আসে? ঈদ তো ঈদের মতো আসে, আর আমাদের ব্যস্ততার মধ্যে ঈদটা করতে হয়, এই তো। কিন্তু কখনো কি মনে একটু খারাপ লাগা কাজ করে যে ঈদের সময়টাতে যদি একটু এভাবে থাকতে পারতাম বা নিজের মতো করে কিছু করতে পারতাম? কারণ এখন তো আপনাকে ধারাবাহিক, ওটিটি বিভিন্ন কাজে আসলে ব্যস্ত থাকতে হচ্ছে। দেখেন, আসলে আমরা যেটা চাই সেটা পাই না, এইটাই আমরা। আপনি যেটা ভাবতেছেন সেটা হবে, এটা যে হবে না, এইটাই পসিবিলিটি বেশি। হয়ে গেলে কোইন্সিডেন্স, তাই না? বাট আমাদের ভাবনার সাথে সিমিলারিটি থাকে, কিন্তু ভাবনার সাথে পুরোপুরি সেম হয় না। আমি চাই ঈদটা আমার মতো, কিন্তু সেরকম হওয়ার কথা না, কারণ ব্যস্ততা, ফ্যামিলি। রাইট নাও ধরেন ঈদের আগে একটা যে কোনো হতে পারে না, অনেক প্রবলেম বা কোনো কাজ, সেটার কারণে আমাদের মানে মূল যে প্ল্যান থাকে সেই প্ল্যান থেকে আমরা সরে যাই, কিছু করার নাই। সো সিচুয়েশন যেদিকে যায় ওইভাবেই মেনটেন করা যায়, করতে হয়। আচ্ছা ভাই, ঈদের আগে একটা কথা খুব প্রচলন থাকে, গরু না খাসি। গরু না খাসি, হ্যাঁ। তো এইটা একটা বিষয় হচ্ছে যে আসলে অনেকেরই তো কোরবানি করার সামর্থ্য হয় না। তো এই ধরনের প্রশ্ন যখন করা হয় বা একটা মানুষ পাবলিক প্লেসে যখন এই ধরনের প্রশ্নের সম্মুখীন হয়, এটা আসলে কতটা বিব্রতকর মনে হয় আপনার কাছে বিষয়টা? দেখেন, যেটা এই প্রশ্ন যারা করে, এরা কেন করে আমি জানি না, এরা হয়তোবা কেন করে আমি জানি না, এটা ওয়ান কাইন্ড অফ বিজনেস বলি বা অন্য কিছু বলি, কিন্তু এটা কুরবানি তো আসলে ত্যাগের বিষয়। এটা মানে সামর্থ্য অনুযায়ী যে যেটা করবে, এটা যার যার ভেতরের বিষয়, যে আমি এটা করব। দেখেন, আমাদের এখানে অনেকেই ধরেন 5টা 6টা গরু দেয়, কিন্তু তাদের ব্যাকগ্রাউন্ড বা তাদের ভেতরে হিডেন অনেক বিষয় আছে, যেগুলো ওই মানে ওটা কবুলই হওয়ার কথা না, হয়তোবা তাদের ইন্টারনাল যে ডিপেন্ড করে নিয়তের উপর। এক্স্যাক্টলি। ধরেন আমি একটা খাসি দিলাম, কিন্তু ওই খাসিটা একদম প্রপার ওয়েতে আমি দিলাম, এবং সেটা 7 টাকায়, হ্যাঁ 7 টাকার খাসি কেনা,
এইটা যদি হয় তাহলে তো এটা বিতর্কের বিষয় আছে আসলে। এটা এখন কোরবানিটা অনেক শো অফ হয়ে গেছে, গরু ও কত বড় নিল, ও কয়টা নিল, শো অফের বিষয় হয়ে গেছে আসলে। এইটা নিয়ে আমার মনে হয় এটা আর বাড়ানো উচিত না, এটা যার যার ফিলোসফি। এটা সেটাই, আমরা আসলে যে ছবি অঙ্গনের মানুষ সেই বিষয়টা নিয়ে থাকা উচিত। এবং এই যে সম্প্রতি কিন্তু আপনার একটা জনপ্রিয় ধারাবাহিক, এটা আমাদেরই গল্প শেষ হলো, এবং ঈদেও আপনি প্রচুর কাজ করেছেন। এবার ঈদে আপনার কাছে স্পেশাল কি ছিল? এবার ঈদে আমার তো এটা আমাদের গল্পটা শেষ হলো, দেনাপাওনা ওটাও শেষ হলো। দেনাপাওনার ঈদ স্পেশাল 7 এপিসোড করলাম, ওইটা নিয়ে একটু এক্সাইটেড। এবার দর্শক মানে আমি যখন রাস্তায় বেরোই আসলে দর্শক খুব মানে রিয়াক্ট করে যে কেন বন্ধ করলেন, এটা তো আরও কন্টিনিউ করতে পারেন। তো তখন ওই ছোট্ট পরিসরে একটা অ্যান্সার দিই যে ভাই ভালো জিনিস কম খাওয়া ভালো। কিন্তু রাজু ভাই, আপনি বহু চরিত্র করেছেন, হ্যাঁ, অনেক নাটকে আমরা আপনাকে ভিন্ন ভিন্ন রূপে পেয়েছি, চেষ্টা কিন্তু দর্শক হিসেবে আমার স্মৃতিতে আপনার চেহারা যতবার ভেসে উঠবে ততবার আমার মনে হয় গ্র্যাজুয়েটের আবুলের কথা। মানে এইটা আসলে আমার মনে হয় না বাংলার নাটকের যারা দর্শক যারা আছে তারা এই চরিত্রটা ভুলতে পারে। তো আমি চাইবো যে আপনি কিছুক্ষণের জন্য একটু আবুল চরিত্রের ভেতরে ঢুকে যাবেন। অবশ্যই, আসলে এটা ইটস মাই অ্যাওয়ার্ড। আসলে এই 18 বছর আগের একটা প্রোডাকশন, ওখানে একটা চরিত্র এখনও মানুষ মানে ধারণ করে। ইনফ্যাক্ট এই 2026 সালেও গ্র্যাজুয়েটের কথা বলে আমার সাথে যখন ছবি তোলে, এটা আমার কাছে মনে হয় যে এইটা মানুষ এত ভালোভাবে অ্যাকসেপ্ট করছেন, এবং ভেতরে এটা ওরা বের করতে পারবে না। আমার মনে হয় ভালো লাগে, এটা খুব এনজয় করি। এই যে আবুল চরিত্রটা, হ্যাঁ, এখানে আপনাকে যেভাবে কথা বলতে হয়েছে, আপনি তো স্বাভাবিকভাবে সেভাবে কথা বলেন না। তো নিশ্চয়ই এটা করতে আপনার অনেক কষ্ট হয়েছে বা আপনার একটা প্রস্তুতির ব্যাপার ছিল। হ্যাঁ, তো মানে আপনি আসলে কিভাবে আবুল হয়ে উঠলেন? আমাকে আসলে এই চ্যালেঞ্জটা ছুড়ে দেয় আমার বস, আমার মেন্টর মোস্তফা কামাল রাজ ভাই। উনি যখন চ্যালেঞ্জটা আমাকে ছুড়ে দেয় যে এটা তোমাকে করতে হবে, মানে হয় না যে আমরা মানে এটা বলতে গেলে একটু ডিটেল বলতে হয়। আমি তো ওনার সাথে দীর্ঘদিন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছি। সো উনি যখন বলতো যে রাজু এটা লাগবে, হয় না আমাদের প্রোডাকশন অনেক সময় অনেক কিছু দরকার হতো, উনি যদি বলতো বাঘের দুধ লাগবে, আমরা বাঘের দুধ ম্যানেজ করে ফেলতাম, মানে না বলতে কোনো শব্দ নাই। সো সেই জায়গা থেকে উনি যেহেতু আমাকে বলছে যে রাজু তোমাকে এই তোতলা ক্যারেক্টারটা করতে হবে, এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াইছে। সো এই চ্যালেঞ্জকে আমার মানে মানে কি বলে এটাকে, এই চ্যালেঞ্জটাকে আমার রাখতেই হবে, এটাকে আমার উত্তীর্ণ হইতে হবে। সো ওইটা মাথায় রেখে করলাম। তারপরে আলহামদুলিল্লাহ হলো, দর্শকও ভালোভাবে অ্যাকসেপ্ট করলো। শুরুতে কষ্ট হয়েছে, কিন্তু পরে প্র্যাকটিসটা একটু এখনও যেমন কি অবস্থা ভাই, ঠিক আছে, মানে এখন অত কষ্ট হয় না, ঠিক আছে। এমন মনে করেন যে আপনি যদি আমার লোক কথা সারাদিন করতে পারবো, এইরকম আর কি হয়ে গেছে। আচ্ছা, এইটা আসলে কতদিন প্র্যাকটিস করতে হয়েছে আপনার? এইটা কারণ নাটকের সিকোয়েন্স অনুযায়ী তো আপনাকে এই একইভাবে পুরোটা শেষ করতে হয়েছে। তার মানে আপনাকে আসলে এক এক সময় এক একটা করার কোনো সুযোগ ছিল না। এটা একটা লং জার্নি ছিল, এটা 100+ এপিসোড। সো 100 এপিসোড প্লাস এইটাকে কন্টিনিউ করা এবং এইটার কন্টিনিউ রাখা, এইটা অনেক টাফ ছিল। যেহেতু আমি ক্যামেরার পেছনে মানুষ, ওই জিনিসটা খেয়াল রাখতে হতো যে আমি মনে হয় ফ্লোটা বাড়তেছে বা কমতেছে, ওইটা আমার মাথায় ছিল আর কি। আচ্ছা, আপনি তো ক্যামেরার পেছনের মানুষ, সেটা তো আমরা সবাই জানি, কিন্তু অনেকে এখন জানে না। একটা বিষয় জানতে চাই, ক্যামেরার সামনে বেশি চ্যালেঞ্জ নাকি পেছনে বেশি চ্যালেঞ্জ? দুই রকম, দুইটাই চ্যালেঞ্জ। আপনার কাছে আসলে কোনটা বেশি চ্যালেঞ্জ মনে হয়? আমার কাছে আসলে চ্যালেঞ্জ কোনোটাই মনে হয় না, কারণ কোনোটা চ্যালেঞ্জ খুব বেশি চ্যালেঞ্জ মনে হলে আমি কোনোটাই করতে পারতাম না। আমার কাছে দুইটাই সহজ মনে হয়। মানে আপনি যদি পারেন, বিষয়টা ওরকম, পারলে আপনার কাছে সবই সহজ, না পারলে অনেক কঠিন। দেখেন আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক ডিরেক্টর এসছে রাইট নাও, এখন অনেকে কাজ করছে, সবাই কি মানে টিকতে পারতেছে ইন্ডাস্ট্রিতে, চলে যাচ্ছে অ্যানাদার প্রফেশনে চলে যাচ্ছে। সো তার কাছে কঠিন মনে হচ্ছে, দ্যাটস ওয়াই সে চলে গেছে। আমার কাছে সহজ মনে হচ্ছে, আমি আসি, বিষয়টা এরকম। আর যদি বলেন যে কোন সেক্টরটাকে আমি এনজয় করি, ডেফিনেটলি ডিরেকশন, বিকজ মানে ক্রিয়েশনের মজাটা অন্যরকম। আর আপনি তো অভিনয়ে আসার আগে নির্মাণের সঙ্গে যুক্ত আছেন, এবং নিশ্চয়ই চেয়েছিলেন নির্মাতাই হতে, কিন্তু সেখান থেকে আসলে অভিনেতা হয়ে যাওয়া বা এই যে অভিনেতা হিসেবে এখন এত জনপ্রিয়তা পাওয়া, সেইটা তো আসলে অনেক বড় একটা প্রাপ্তি। এই প্রাপ্তিটা আসলে কিভাবে আপনি এনজয় করেন? আমি ডেফিনেটলি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমি যে ছোট ছোট চরিত্র করলাম, এই চরিত্রকে মানুষ এত ভালোভাবে ভালোবাসলো, আমাকে
আমাকে অভিনেতা হিসেবে এস্টাবলিশ করে ফেললো। এই জন্য দর্শকের প্রতি তো ডেফিনেটলি কৃতজ্ঞ। আর আমি কি হতে চেয়েছিলাম এটা যদি বলি, আসলেই কেউ আসলে কি হতে চায় জানে না। আমি যখন ছোট, নিশ্চয়ই আমাকে নিয়ে স্বপ্ন দেখছে আমার বাবা মা, আমি কিন্তু স্বপ্ন দেখি নাই। স্বপ্নটা প্রথম স্বপ্ন দেখে বাবা মা, আমার ছেলেকে ডাক্তার বানাবো, ওর ইঞ্জিনিয়ার, ওর অ্যাডভোকেট, তাই না? মানে আমার নামকরণের পেছনে আমার বাবা চাইতেন যে আমি উকিল হব, অ্যাডভোকেট হব, বড় অ্যাডভোকেট, মোহাম্মদ নাজিমুদ্দিন মণ্ডল, মানে অ্যাডভোকেট নাজিমুদ্দিন মণ্ডল, মানে এরকম একটা নামটাই একটু সিনিয়র টাইপের। এক্স্যাক্টলি সঙ্গে রেখেছে যাতে নামের একটা ওজন থাকে। এক্স্যাক্টলি, অ্যাডভোকেট নাজিমুদ্দিন মণ্ডল রাজু। সো সেখান থেকে তো আমি তো আর অ্যাডভোকেট হতে পারলাম না, আমি হলাম অভিনেতা, আমি হলাম ডিরেক্টর। তো আমি যখন ডিরেকশনে ঢুকলাম রাজ ভাইয়ের সাথে, ক্যামেরার পেছনে শুরু করলাম অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে, তখন তো ডিরেক্টর আমার মানে মূল ফোকাসটাই হচ্ছে ডিরেকশন, কিন্তু ডিরেকশন থেকে আবার অভিনেতা হয়ে গেলাম দেখেন। সো আসলে আমি তো এটা চাইতাম না যে আমি অভিনেতা হব, আমি তো চেয়েছিলাম যে ডিরেক্টর হব, তাই না? সো আসলে সিচুয়েশন মানুষকে চেঞ্জ করে, সিচুয়েশন মানুষকে ডিসিশন নিতে বাধ্য করে। রাজু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ঈদের এত ব্যস্ততার মাঝেও আপনি এসেছেন, মন খুলে কথা বলেছেন, এবং যে রাজুকে আসলে আমরা পর্দার আড়ালে এতদিন জানতাম, আজ তার কিছুটা অংশ সামনে এলো। আমার তো বেশ দারুণ একটা সময় কেটেছে, আশা করছি আপনারও বেশ ভালো সময় কেটেছে। এবং আমাদের এই আড্ডাটা যাতে আমাদের দর্শকরা উপভোগ করে সেটা আমরা প্রত্যাশা করব। আপনার সেই ভালোবাসার দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। আর দর্শক তো সবসময় আমার প্রাণ। দর্শক তো মানে দর্শকের কারণে আমি হোসেন, আমি মোজাম্মেল, আমি আবুল, আপনারাই আমাকে বানান। তো আপনাদের প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকব। আপনারা আমাকে যেভাবে ভালোবাসছেন এভাবে ভালোবাসা দিবেন ইনশাল্লাহ, এবং আপনাদের প্রত্যাশা আমি রাখার চেষ্টা করব সবসময়, এবং ওটা মাথায় থাকে আমার, যে আমার দর্শক যেন নিরাশ না হয়। আমি আপনাদের নিরাশ করতে চাই না, পাশে থাকবেন। থ্যাংক ইউ, ঈদ মোবারক। কিন্তু রাজু ভাই, আমার তো একটা ঈদের আবদার আছে। হ্যাঁ, আমরা শেষটা করতে চাই আপনার আরেকটা গান শুনতে শুনতে, এবং সেটাও আপনাকে আমার পছন্দের গান গাইতে হবে। ওকে ওকে, কোনটা? যেহেতু আমি আপনার ছোট ভাই, ছোট ভাইয়ের আবদার তো আপনাকে রাখতে হবে। আমরা ভাই বড় ধন গানটা ও শুনি। আচ্ছা, ওকে ওকে ওকে। কোন কণ্ঠে? অবশ্যই আবুলের কণ্ঠে। ওকে, ঠিক আছে ঠিক আছে। ভাই বড় ধন, রক্তের বাঁধন, বাবার অভাব করলে পূরণ, তুমি বিলিয়ে ও ছায়া বাবার মতন, মুখে ফুটিয়েছ হাসি অবিরত। ভাই বড় ধন, রক্তের বাঁধন, বাবার অভাব করলে পূরণ।